সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আজকের ক্লাসে। আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক দেখব। প্রতি বছরই এখান থেকে প্রশ্ন আসে। ওকে, টপিকটার নাম হচ্ছে অম্ল, ক্ষারক ও লবণ, অ্যাসিড, বেজ অ্যান্ড সল্ট। এবং আজকের ক্লাসটা লিখিত অ্যাপ্রোচে হবে, লিখিত মানে রিটেন রিটেন ক্লাস হবে আজকে মূলত। তবে আমি আপনাদের সামনে যে পরীক্ষা নিব, এই পরীক্ষাটা হবে এই সাবজেক্ট এই টপিকের উপরে প্রিলি পরীক্ষা। পরীক্ষা হবে কিন্তু প্রিলি, আমি বলে দিলাম, হ্যাঁ। বাট আমি ক্লাস নেব লিখিতের। সো আপনারা যেটা করবেন, আজকের ক্লাসটা সুন্দর করে নোট করবেন। প্রথম কাজ হচ্ছে আজকের ক্লাসে যেই টপিকগুলো আমি পড়াবো এগুলো সুন্দর করে নোট নেবেন রিটেনের জন্য। দ্বিতীয় কাজ হচ্ছে আপনারা আপনাদের যার কাছে যে বই আছে সেই বই থেকে এই অম্ল, ক্ষারক, লবণের প্রিলিমিনারিতে যে টপিকগুলো আছে সেগুলো পড়ে ফেলবেন। তখন দেখবেন আমরা রিটেনের ক্লাসে আজকে যা পড়বো এগুলোর সাথে প্রিলির অনেক কিছু মিল আছে। তবে নতুন নতুন কিছু ইনফরমেশনও পাবেন আপনারা, সেগুলো তখন মুখস্থ করে ফেলবেন। তো প্রথম কাজ কি বললাম, নোট নেওয়া। দ্বিতীয় কাজ হচ্ছে এমসিকিউ গুলো পড়ে ফেলা যার কাছে যেই বই আছে। এমসিকিউ পড়ার জন্য আপনারা কি কি বই ফলো করবেন আমি অলরেডি বলেছি, যে ওরাকল প্রিলি এটা পড়তে পারেন, ওরাকল প্রিলি। তারপরে পড়তে পারেন হচ্ছে সায়েন্স ককটেল, একটা বই আছে ককটেল, ককটেল প্রিলি। এই দুইটার যে কোনো একটা বই পড়লেই হবে। আর দুইটা পড়তে পারলে তো আলহামদুলিল্লাহ, কোনো প্রশ্নই বাকি থাকবে না, সব প্রশ্নই আপনারা কমন পেয়ে যাবেন। তো চলেন আমরা প্রথম কাজটা শুরু করে দিই। অম্ল, ক্ষারক, লবণ, অ্যাসিড, বেজ, সল্ট। ভাইয়া আপনি কোন বইটা ফলো করতেছেন? হ্যাঁ বলবো, অ্যাসিড, বেজ, সল্ট। আমি যে বইটা ফলো করতেছি সেটার নাম হচ্ছে সায়েন্স আওয়ার। সায়েন্স আওয়ার বইটার নাম শুনেছেন নাকি আজকে নতুন শুনলেন? বইটা অলরেডি আছে ভেরি গুড, রিটার্ন। ওকে। তা আপনারা যদি সায়েন্স আওয়ার না খুলে অন্য বই খোলেন তাতেও হবে, সবগুলো টপিক মোটামুটি সেম। তো দ্রুত আমরা একটু প্রশ্নের দিকে আগাই। 1 নম্বর প্রশ্ন যেটা আছে দেখেন, এটা কয়েকবার পরীক্ষায় আসছে। 41তম বিসিএস এ আসছে, 43তম বিসিএস এও আসছে, এবং 40তম বিসিএস এও আসছে। 41, 43, তার মানে বোঝেন এটা কত গুরুত্বপূর্ণ। টানা 3টে বিসিএস এই প্রশ্নটা আসছে, 40, 41 আর একটা হচ্ছে 43। প্রশ্নটা হচ্ছে এসিড কাকে বলে। এবং আপনাদের পরীক্ষায়ও দেখবেন 50% প্রশ্ন এরকমই আসবে। বাট তাও এরকম পরিচিত প্রশ্নে আপনারা ভালো নম্বর পাবেন না, এর একটাই কারণ, বিকজ প্রশ্নটা বেশি পরিচিত হওয়ার কারণে আপনারা গুরুত্ব দিয়ে পড়েন নাই। আপনারা যা জানেন তাই লিখে দিয়ে আসছেন, 5 নম্বরের থেকে আপনি পাবেন 2। এই যে নম্বর কমে গেল। বাট আপনাকে টার্গেট থাকতে হবে 5-এ কিভাবে 5 পাওয়া যায় অথবা 4 পাওয়া যায়। তো প্রশ্নটা হচ্ছে এসিড কাকে বলে, এটা একটা প্রশ্ন 1 নম্বরে। 2 নম্বর যে প্রশ্নটা, কয়েকটা প্রশ্ন আমি একসাথে বলি তারপর একসাথে পড়াবো, যে শক্তিশালী ও দুর্বল অ্যাসিড কাকে বলে। তার মানে অ্যাসিডের ক্লাসিফিকেশন 2 নম্বর প্রশ্নটা, শক্তিশালী ও দুর্বল অ্যাসিড কাকে বলে। পরে বলেছে 3টি শক্তিশালী অ্যাসিডের নাম লিখো, 3টি দুর্বল অ্যাসিডের নাম লিখো। তারপরে 3 নম্বর প্রশ্নটা, এই 2 নম্বর প্রশ্নটাও আসছে 35 বিসিএস এ। 3 নম্বর প্রশ্নটা হচ্ছে লঘু অ্যাসিডের ধর্মসমূহ লিখো, মানে যেগুলো হালকা অ্যাসিড। তারপরে এই 3 নম্বর প্রশ্নের সাথে আরো কয়েকটা প্রশ্ন জুড়ে দেওয়া আছে লেজ আকারে, যেগুলো পরীক্ষায় আসতে পারে আপনাদের, যে অ্যাসিডের রাসায়নিক ধর্ম বিশ্লেষণ করো, মানে অ্যাসিড আসলে কেমন, তাদের আচরণ কি। তারপরে আরো একটা প্রশ্ন এটার সাথে জুড়ে দেওয়া আছে, CH4 এটা কেন অ্যাসিড নয়। CH4 এই যৌগটার নাম কি বলেন তো আপনারা? ভাইয়া মিথেন। মিথেন, এই যৌগটার নাম হচ্ছে মিথেন। আপনারা কি আমার ভয়েস ঠিকঠাক শুনতে পাচ্ছেন? জি ভাই, শোনা যাচ্ছে। আমি মনে হয় আপনাদেরকে একটু কম কম শুনতেছি, অন্যদিন আরো অনেক বেশি শুনি। আচ্ছা, সমস্যা নাই। তো এটার নাম হচ্ছে মিথেন। তো মিথেনের মধ্যে হাইড্রোজেন আছে, তারপরেও এটা কেন অ্যাসিড নয়, এটা একটা প্রশ্ন, সুন্দর, অনেক সময় পরীক্ষায় আসে। এত সুন্দর করে লিখতে হবে যাতে 5-এ 5 পাওয়া যায়, লামসাম করে লিখলে হবে না। তারপরের একটা প্রশ্ন আছে যে
আহ জৈব অ্যাসিড ও খনিজ অ্যাসিডের মধ্যে পার্থক্য কি? জৈব অ্যাসিড ভার্সেস খনিজ অ্যাসিড। জৈব অ্যাসিড ভার্সেস খনিজ অ্যাসিড। সুন্দর করে লিখতে হবে ভাই, এগুলো কিন্তু আসে পরীক্ষায়, বারবার বলে দিচ্ছি। তারপরের প্রশ্ন এটাও আসছে কয়েকটা পরীক্ষায়, যে আহ, আমরা খাদ্যের সাথে গ্রহণ করি এমন 5টি অ্যাসিডের নাম লিখো। যে আমার সাথে এখন 42 ক্যান্ডিডেটস, 42 জন ক্যান্ডিডেট আমার সাথে এখন ক্লাস করতেছেন। আমি আপনাদেরকে একটা গোপন কথা বলে রাখি, সেটা হচ্ছে বিজ্ঞান পরীক্ষায় কিন্তু মাঝে মাঝে এরকম দু একটা পিচ্ছিল টাইপ প্রশ্ন আসে, যে এরকম আম, মানে হচ্ছে আমরা খাদ্যের সাথে গ্রহণ করি এমন 5টি অ্যাসিডের নাম লিখো। প্রশ্নটা কেমন না? মানে কাইন্ড অফ একটু প্র্যাকটিক্যাল প্রশ্ন মনে হয় পড়লে, এরকম কিছু প্রশ্ন চলে আসে। তারপরের প্রশ্নটা আমরা পড়বো যে aquaregia কাকে বলে এবং এর ব্যবহার কি। aquaregia, aquaregia থেকে আমার মনে আছে গালিব ভাইরা যখন পরীক্ষা দেয় 13তম জুডিশিয়ারিতে aquaregia পরীক্ষায় এটা প্রশ্ন আসছিল, রাজঅম্ল, ভেরি গুড, রাজঅম্ল। এই রাজঅম্লটা পরীক্ষায় আসে। তারপরের প্রশ্নটা যে ক্ষারক ও ক্ষার কাকে বলে এবং তাদের মধ্যে পার্থক্য কি। প্রশ্নগুলো বলে নিলাম যাতে বই যাদের কাছে নাই তারা অন্য বই থেকে বের করতে পারেন। চলেন এবার আমরা সলভ করা শুরু করে দেই। আমি সবচেয়ে সহজভাবে দেখাবো, যাদের আপনাদের যারা একদম বেসিক শূন্য, বিশেষ করে যারা মানবিক ব্যাকগ্রাউন্ডে, তাদের কাছে যাতে বিজ্ঞানটা সহজ মনে হয়। অ্যাসিড কাকে বলে? অ্যাসিড যে একটা যৌগ সেটা আমরা সবাই জানি, মানে একটা সাবস্টেন্স, একটা পদার্থ অ্যাসিড, একটা লিকুইড সাবস্টেন্স অ্যাসিড, জৈব একটা তরল পদার্থ অ্যাসিড, এটা আমরা সবাই জানি। বাট যখন প্রশ্ন আসলো অ্যাসিড কাকে বলে, তখন আমাকে কয়েক অ্যাসিডের কয়েকটা বৈশিষ্ট্য লিখে আমাকে হচ্ছে এই জবাবটা দিতে হবে। জবাবটা দিতে হবে যে আমরা বলবো অ্যাসিড হচ্ছে এমন এক ধরনের যৌগ। এই শব্দটা ব্যাখ্যা প্রথমে মেনশন করব, যে অ্যাসিড হচ্ছে এমন এক ধরনের যৌগ যেটা টক স্বাদ যুক্ত, মানে সেটা খেতে টক, টক স্বাদ যুক্ত। এই দুইটা এলিমেন্ট আমরা বললাম, সহজ সহজ দুইটা, এটা সবাই পারি আমরা। অ্যাসিড এক ধরনের যৌগ যেটা টক স্বাদ যুক্ত। তারপরে আমরা এবার একটু রাসায়নিক কথাবার্তা বলবো, মানে অ্যাসিডের আসলে গঠনটা কেমন, ভিতরে কি 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 থাকে। এবার বলবো যে অ্যাসিডের মধ্যে, বললাম অ্যাসিড এমন এক ধরনের যৌগ যার, যেটি টক স্বাদ যুক্ত এবং যেখানে একটি হাইড্রোজেন পরমাণু থাকে। কি পরমাণু বলেন তো আমার সাথে সাথে? হাইড্রোজেন পরমাণু থাকে। হাইড্রোজেন পরমাণু থাকে। পরমাণু থাকে, এই কথাটা আমরা বলবো। আচ্ছা, এটাকে আরো সুন্দর করে যদি কেউ বলতে চান এভাবে বলবেন, যে একটি প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু থাকে। এই কথাটা যদি একটু লিখতে পারেন না পরীক্ষার হলে, এই যে আপনি 5-এর থেকে 5-এর দিকে যাচ্ছেন আস্তে আস্তে, যে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু থাকে। প্রতিস্থাপনীয়, এটা মানে কি আমি বোঝাবো, টেনশন করবেন না। প্রতিস্থাপনীয় মানে যেটা রিপ্লেসেবল, যেটাকে রিপ্লেস করা যায়। যেমন ধরেন হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা একটা অ্যাসিড, এটার মধ্যে কি পরমাণু আছে দেখে বলেন তো, দেখে দেখে বলেন, কি পরমাণু আছে? হাইড্রোজেন পরমাণু হাইড্রোজেন আর আছে। ক্লোরিন। এবং এই যে হাইড্রোজেন পরমাণুটা প্রতিস্থাপন করা যায়, মানে হাইড্রোজেন পরমাণুকে সরিয়ে অন্য কেউ চাইলে হাইড্রোজেনের জায়গায় বসে যেতে পারে। যেমন ধরেন হাইড্রোজেনকে সরিয়ে আমি যদি সোডিয়াম বসাই দিই, তাহলে যৌগটা কি হবে বলেন তো? হাইড্রোজেনকে সোডিয়াম সরিয়ে ক্লোরাইড। সোডিয়াম সোডিয়াম ক্লোরাইড। ক্লোরাইড। তাহলে বলেন তো হাইড্রোজেনকে সরানো সম্ভব নাকি সম্ভব না? বলেন। সম্ভব। 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 এটাকেই বলা হয় প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু। মানে এমন একটা হাইড্রোজেন পরমাণু থাকবে যেটাকে ধাক্কা দিয়ে আমি সরিয়ে ওইটার জায়গায় অন্য কোনো একটা মৌলকে আমি বসিয়ে দিতে পারবো। এমন একটা হাইড্রোজেন পরমাণু আমার অ্যাসিডের মধ্যে থাকবে যেটা প্রতিস্থাপনীয়। যেমন আমরা যখন গণিত করি তখন আমরা শিখেছিলাম না যে প্রতিস্থাপন প্রক্রিয়া, কোন অঙ্কে শিখেছিলাম কার মনে আছে? প্রতিস্থাপন, অপনয়ন, সমীকরণে। সমীকরণে, করণ। ভেরি গুড। আমরা অনেক সময় শিখেছিলাম যে হচ্ছে এরকম, যে শিখেছিলাম হচ্ছে ধরেন, এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 5। এখন যদি আমি লিখি এক্স ইকুয়ালস টু 5 - y, তো এই যে এক্স এর একটা মান পেলাম, এটা আমি চাইলে যে কোনো সমীকরণে এক্স এর জায়গায়
বসিয়ে দিতে পারবো। মানে এক্স কে চাইলে এইটা প্রতিস্থাপন করতে পারে। আমি বেশি কঠিন ভাবে বলবো না। হ্যাঁ, যেমন এটা একটা সমীকরণ ছিল ধরেন, আর একটা সমীকরণ সাপোজ 7x + 9y ইকুয়ালস টু ধরেন 10। এবার বলেন তো দ্বিতীয় সমীকরণে আমি চাইলে এই এক্স এর বদলে কি লিখতে পারি? বলেন, কি লিখতে পারি এক্স এর বদলে? এক্স এর মানটা, রাইট, এটা কি বলা হয়? প্রতিস্থাপন প্রক্রিয়া। যে একটা, যেমন আপনার বৃক্ক প্রতিস্থাপন বলি, যে একজনের বৃক্কের জায়গায় আরেকজনের বৃক্কটা বসিয়ে দেওয়া, কিডনি প্রতিস্থাপন। আচ্ছা, আর বেশি ভিতরে ঢুকবো না। তো এটা হচ্ছে এমন একটা হাইড্রোজেন পরমাণু থাকবে, যে হাইড্রোজেন পরমাণুটা হবে প্রতিস্থাপন যোগ্য বা প্রতিস্থাপনীয়, যেটাকে প্রতিস্থাপন করা যায়, এটার জায়গায় অন্য কাউকে বসানো যায়। সহজে আমরা অ্যাসিডের সংজ্ঞাটা দেখে ফেললাম। কি কি বললাম? অ্যাসিড এমন এক প্রকার যৌগ যেটি টক স্বাদযুক্ত এবং এখানে একটি প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু থাকে। লাস্ট একটা কথা বলে আমরা ছেড়ে দিব, ওকে নিয়ে আর নাড়াচাড়া করব না, লাস্ট একটা কথা বলে আমরা ছেড়ে দিব। এবার বলবো আমরা যে ওই যৌগটি মানে অ্যাসিডটি, হ্যাঁ, যার সংজ্ঞা আমরা দিচ্ছি, এটা যখন কোনো ক্ষারের সাথে বিক্রিয়া করে, কার সাথে বলেন তো? কোনো ক্ষারের সাথে। বলবো যে এই অ্যাসিড যখন কোনো ক্ষারের সাথে বিক্রিয়া করে, তখন লবণ আর পানি উৎপন্ন করে। ছোটবেলায় ক্লাস 6-7 শিখেছি। অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করলে কি কি উৎপন্ন হয়? লবণ আর পানি উৎপন্ন হয়। শেষ। তাহলে আপনাদের মধ্যে কেউ একজন একটু সংজ্ঞাটা বলেন তো প্লিজ, আমাকে একটু সহযোগিতা করেন। অ্যাসিডের সংজ্ঞা ঠিক বইয়ে যেভাবে দেওয়া আছে এভাবে, মানে এভাবে আমি যেভাবে বললাম এভাবে বলেন তো। কোঅপারেট করেন, লজ্জা পাওয়ার দরকার নাই। ভাইয়া, অ্যাসিড এমন একটি যৌগ যেটি টক স্বাদ যুক্ত এবং এটিকে হাইড্রোজেন পরমাণু দ্বারা প্রতিস্থাপন করা যায়। এই যে এই লাইনটা কিন্তু তার ভুল। এটিকে হাইড্রোজেন পরমাণু দ্বারা প্রতিস্থাপন করা যায় এটা বলবো না। বলবো যে অ্যাসিডের মধ্যে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু আছে। বাকিরা বুঝেছেন? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, পরে শেষের লাইনে পড়াইলে তো বলবো ভাই বুঝি সুন্দর যে করে। অ্যাসিডটি ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে। আচ্ছা, আমার কথা কি ক্লিয়ার হচ্ছে? ভাইয়া প্রতিধ্বনি আসে। ভাইয়া এতক্ষণ ঠিক ছিল, এখন সমস্যা হচ্ছে। সবাই একটু মিউট করেন। হ্যাঁ, প্লিজ একটু মিউট করে ফেলেন সবাই, নিজ দায়িত্বে। ওকে, আমরা দেখে ফেললাম অ্যাসিডের সংজ্ঞাটা। এভাবেই পরীক্ষার হলে লিখবো। পরে আমরা উদাহরণ দিয়ে দিব, যে যেমন অ্যাসিডের লিখবো যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, তারপরে সালফিউরিক অ্যাসিড, এগুলো হচ্ছে এক একটা অ্যাসিড। ওকে, চলেন এবার আমরা দেখি একটু অ্যাসিডের বৈশিষ্ট্য। আচ্ছা, তাহলে যদি পরীক্ষা এবার অ্যাসিডের বৈশিষ্ট্য আসে, লিখতে পারবেন আপনারা? কে লিখতে পারবেন দেখি তো? আমি লিখতে পারবো ভাইয়া। আচ্ছা, কয়েকটা বৈশিষ্ট্য আমি বলি। প্রথম হচ্ছে অ্যাসিড টক স্বাদযুক্ত। 2 নম্বরে বলবো যে অ্যাসিডের মধ্যে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু থাকে। 3 নম্বরে বলবো অ্যাসিড নীল লিটমাসকে কি করে বলেন তো? লাল করে। নীল লাল। লিটমাসকে লাল করে। লিটমাস মানে হচ্ছে এক ধরনের পেপার। পেপার, পেপার তো চিনেন আপনারা। আপনারা নানান ধরনের পেপার জীবনে দেখেছেন কিন্তু। পেপার, এই পেপার গুলাকে যদি এই লিটমাস পেপার যেটা, এটা এমন এক ধরনের পেপার যেটাকে আপনি যদি এসিডে মেশান, তাহলে এটা নীল রং থেকে কোন রঙে রূপান্তরিত হয়ে যাবে? লাল রঙে রূপান্তরিত হয়ে যাবে। ওকে, তারপরে বললাম যে এসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে কি কি উৎপন্ন করে? লবণ আর পানি উৎপন্ন করে। এটাও একটা বৈশিষ্ট্য। পরে শেষে আপনারা একটা বিক্রিয়া দিয়ে দিবেন। যেমন একটা অ্যাসিডের নাম বলেন, আমরা বললাম যে HCl। এবার একটা ক্ষারের নাম বলেন, ক্ষার, বললাম যে NaOH, এটা একটা ক্ষার। বাট এই যৌগগুলো আমি আপনাদের শেখাবো, টেনশন করার কারণ নাই, যেগুলো কিভাবে কিভাবে আসে, কিভাবে তৈরি হয়। তাহলে বলেন তো এই দুটো যৌগ বিক্রিয়া করলে কি কি উৎপন্ন করবে? হাইড্রোজেন প্লাস, ক্লোরিন মাইনাস, সোডিয়াম প্লাস, হাইড্রোক্সিল মাইনাস। প্লাস, মাইনাস আর প্লাস একসাথে হবে, তাহলে এটা হবে NaCl।
আর এই যে এই দুইটা, এরা একসাথে হয়ে কি হবে? H2O। H2O। আর এই যৌগটার নামই হচ্ছে লবণ, এটার নাম কি? লবণ। এটা হচ্ছে পানি। আর এই যে চ্যাপ্টারটা এখন আমরা পড়তেছি সেটার নামই হচ্ছে অম্ল, ক্ষারক ও লবণ। মানে আমরা আজকের ক্লাসে কিন্তু এই লবণও পড়বো। আর এই যে অম্ল, আর এই যে ক্ষারক, অম্ল ক্ষারক লবণ। পানিও কিন্তু একটা গুরুত্বপূর্ণ টপিক, পানি থেকেও প্রশ্ন আসে কিন্তু পরীক্ষায়। যাই হোক, আমরা প্রথম প্রশ্নটা সুন্দর করে দেখলাম, এবার 2 নম্বর প্রশ্নটা, যে কয়েকটি শক্তিশালী ও অ্যাসিড এবং কয়েকটি দুর্বল অ্যাসিডের নাম লিখো। ওকে, শক্তিশালী অ্যাসিড এবং দুর্বল অ্যাসিড লিখেন, শক্তিশালী অ্যাসিডের কয়েকটা নাম। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে শক্তিশালী কেন, সেটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। শক্তিশালী অ্যাসিড হচ্ছে HCl, তারপর লিখবেন H2SO4, তারপরে লিখবেন HNO3। এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, আর এটার নাম কি বলেন তো? নাইট্রিক অ্যাসিড। আজকের ক্লাসটা কিন্তু রিটেনের ক্লাস, হ্যাঁ, কিন্তু আপনারা পড়বেন প্রিলি স্টাইলে, কারণ রিটেন তো আমার সাথেই পড়া হয়ে যাচ্ছে। এবার 3টে দুর্বল অ্যাসিডের নাম লিখি। দুর্বল অ্যাসিড, দুর্বল অ্যাসিড হচ্ছে আপনার যেমন H2CO3, তারপরে হচ্ছে CH3, COOH, এগুলো মুখস্থ করে ফেলবেন। হ্যাঁ, তারপরে হচ্ছে লিখতে পারেন C2H5COOH, এরকম লিখতে পারেন। ওকে, এগুলো হচ্ছে আমার দুর্বল অ্যাসিড। তারপর আরো একটা দুর্বল অ্যাসিড আছে C6H8O7, এটার নাম হচ্ছে সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড কোষ কিসে থাকে বলেন তো? কমলা লেবু লেবুতে। লেবুতে থাকে। আর হচ্ছে এটা হচ্ছে কার্বনিক অ্যাসিড। কি অ্যাসিড বলেন তো, এটার নাম কি? কার্বনিক অ্যাসিড। এই কার্বনিক অ্যাসিড কোথায় থাকে কেউ বলতে পারবেন? হুম, দেখি, বলেন বলেন বলেন। রক্তে থাকে আমাদের, কিসে থাকে? রক্তে থাকে। আর এটা কি অ্যাসিড? অ্যাসিটিক। অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড কিসে থাকে? ঠিক আছে, ভিনেগার। ভিনেগার। ওকে, ভেরি গুড। এবার বলেন আপনারা যে এগুলো কেন শক্তিশালী অ্যাসিড আর এগুলো কেন দুর্বল অ্যাসিড, কে বলবেন? ভলান্টারিলি কেউ একজন বলেন, আমি সহযোগিতা করব। আচ্ছা, তাহলে আমি বলি। দেখেন, অ্যাসিডের মধ্যে একটা হাইড্রোজেন আয়ন থাকে, এটা আমি ক্লাসের শুরুতে বলেছিলাম। অ্যাসিডের মধ্যে একটা হাইড্রোজেন আয়ন থাকে। মজার ব্যাপার, একটা অ্যাসিড কতটুকু শক্তিশালী হবে সেটা ডিপেন্ড করে ওই হাইড্রোজেন পরমাণুটা কত বেশি পরিমাণে বিয়োজিত হয়। যেই অ্যাসিডের হাইড্রোজেন পরমাণু যত বেশি বিয়োজিত হবে সেই অ্যাসিডটা কি বলেন তো তত বেশি শক্তিশালী। শক্তিশালী। যেই অ্যাসিডের হাইড্রোজেন পরিমাণ যত বেশি পরিমাণে বিয়োজিত হবে সেই অ্যাসিড তত বেশি শক্তিশালী। বিয়োজিত হওয়া মানে কি, এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ধরেন আমি 2টা অ্যাসিড নিলাম পাশাপাশি, এই 2টা অ্যাসিডের মধ্যে শক্তিশালী কোনটা? নাইট্রিক অ্যাসিড। এইটা হাইড্রোক্লোরিক অ্যাসিড। আর এটা অ্যাসিডিক অ্যাসিড, এটা হচ্ছে উইক অ্যাসিড, দুর্বল অ্যাসিড। এবার এটাকে যদি আপনি পানিতে মিশান তাহলে এই হাইড্রোজেন আলাদা হয়ে যাবে, ক্লোরিনও আলাদা হয়ে যাবে। হাইড্রোজেন H+ আকার ধারণ করবে আর ক্লোরিন ক্লোরিন মাইনাস আকার ধারণ করবে। আর যদি এইটাকে আপনি পানিতে মিশান তখন এটাও 2টা ভাগে ভাগ হয়ে যাবে। একটা হচ্ছে CH3+, আর একটা হচ্ছে COOH-। ওকে, তাহলে এবার আমাকে একটু বলেন তো আপনারা যে এই 2টা অ্যাসিডের মধ্যে এটা কেন স্ট্রং অ্যাসিড? কারণ এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটাকে যখন আমরা পানিতে মেশাবো তখন এই হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটা বেশি পরিমাণে পাওয়া যায়। হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা যত বেশি থাকবে ওইটা তত কি অ্যাসিড বলেন তো আমার সাথে সাথে? স্ট্রং স্ট্রং। অ্যাসিড।
আমরা একটু পরেই যখন আবার পিএইচ পড়ব, পিএইচ, তখন আরো সুন্দর করে দেখব। আপাতত এই কনসেপ্টটা রেখে দেন। আরো একটা কথা আমি বলে রাখি, সায়েন্স পড়লে আসলে এভাবেই পড়তে হয় যাতে মনে থাকে। সেটা হচ্ছে এই যে দুইটা অ্যাসিডের মধ্যে এই অ্যাসিডটাকে বলা হয় আপনার খনিজ অ্যাসিড। কি অ্যাসিড বলে বলেন তো? খনিজ অ্যাসিড। আর এই অ্যাসিডটাকে বলা হয় জৈব অ্যাসিড। তাহলে বলেন তো এবার কোন অ্যাসিড বেশি শক্তিশালী, খনিজ অ্যাসিডগুলো বেশি শক্তিশালী নাকি জৈব অ্যাসিড বেশি শক্তিশালী? খনিজ অ্যাসিড। খনিজ অ্যাসিড। জৈব অ্যাসিড বেশি শক্তিশালী কিভাবে হয়? কারণ এগুলো, এই অ্যাসিডগুলো তো আসে জীবন থেকে। কোথা থেকে আসে? লাইফ থেকে আসে, জীবন থেকে আসে। তো জীবন থেকে যে অ্যাসিড আসে সেগুলো খুব বেশি শক্তিশালী হওয়ার হওয়ার কথা না। বরং যেগুলো আমরা খনিতে পাই, অথবা যেগুলো প্রকৃতিতে পাই, অথবা যেগুলো আমরা তৈরি করি, সেগুলো বেশি স্ট্রং হয়ে থাকে। আর এটা যে একটা জৈব অ্যাসিড, ইংলিশে যেটাকে বলা হয় অর্গানিক অ্যাসিড। জৈব অ্যাসিড, অর্গানিক অ্যাসিড বুঝছেন? আর আরো একটা উপায় আছে, সেটা কি কেউ একজন বলে ফেলেন। এই যে সামনে CH3 আছে, কি আছে বলেন তো? CH3, এইটাকে বলা হয় মিথাইল। মিথাইল বলা হয়। এই মিথাইল মূলক বা মিথাইল রেডিকেল যে যৌগের মধ্যে থাকে সেটাকে আমরা নর্মালি জৈব অ্যাসিড বলি, অর্গানিক অ্যাসিড বলি। মিথাইলের জায়গায় ইথাইল থাকতে পারে, প্রোপাইল থাকতে পারে, বিউটাইল থাকতে পারে। যেমন এই যে এদিকে C2H5 দিছিলাম, এটা হচ্ছে আমার ইথাইল। এটার নাম হচ্ছে ইথানুইক অ্যাসিড। কি নাম বলেন তো? লাগবে না এগুলা, তাও একটু চিনে রাখলাম। হুম। এবার একটা মজার প্রশ্ন পেয়েছি, CH4 কেন অ্যাসিড নয়? এটার উত্তর অলরেডি আমি দিয়েছি, দেখি কে বলতে পারেন। CH4 কেন অ্যাসিড নয়? এটাতে আমরা তো জানি যে অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন পরমাণু থাকে। এখন CH4 এর মধ্যে হাইড্রোজেন পরমাণু আছে, তারপরেও কেন CH4 অ্যাসিড নয়? কে বলতে পারবেন? কে বলতে পারে দেখি? তাকে আমি একটা চকলেট দিব। CH4 কেন অ্যাসিড নয়? নয়, হাইড্রোজেন পরমাণু আছে তারপরেও কেন অ্যাসিড নয়? নয়। যৌগমূলক এই জন্য। আম, উম, আরো সুন্দর করে বলা যায়, আরেকটু ট্রাই করেন, পারবেন আপনি। এটা প্রতিস্থাপনীয় না এই জন্য। এক্সিলেন্ট, কে বললেন এটা? একটা ভাইয়া চকলেট পাবেন মেহনাজ, আপনি। রাষ্ট্রীয় মেহনাজ, মেহনাজ। রাশনুন মেহনাজ, একটা চকলেট আপনি পাওনা রইলেন ভাইয়ের কাছ থেকে। ভেরি গুড। এখানে প্রতিস্থাপনীয় কোনো কি নেই? হাইড্রোজেন হাইড্রোজেন। পরমাণু নেই। ভেরি গুড। যেমন প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু নেই মানে কি, মানেটা একটু বুঝিয়ে বলি। যেমন ধরেন এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটাও কিন্তু একটা অ্যাসিড ছিল, বাট ও যখন কারোর সাথে বিক্রিয়া করে তখন ও সুন্দর করে হাইড্রোজেনটাকে নিজের কাছ থেকে সরায় ফেলে। সরিয়ে সে কি করে, অন্য একটা যৌগ নিজের কাছে নিয়ে আসে। যেমন ধরুন হাইড্রোক্লোরিক অ্যাসিড সাপোজ আর সোডিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করলো, তখন সে কি করে জানেন? অনেক দুষ্টুমি করে সে। এ ক্লোরিন তখন বলে যে হাইড্রোজেনকে বলে যে হাইড্রোজেন তোমাকে আমার ভালো লাগছে না, তুমি একটু প্লিজ সরো, আমি সোডিয়ামকে চাই। এই ক্লোরিন তখন এই সোডিয়ামকে নিয়ে নেয়, হাইড্রোজেনকে সরিয়ে দেয়। তো হাইড্রোজেন যদি সরে যায়, ক্লোরিন যদি সোডিয়ামকে ভালোবাসে, তখন নতুন যৌগটার নাম কি হবে? সোডিয়াম সোডিয়াম ক্লোরাইড। ক্লোরাইড। আর এই হাইড্রোজেন তখন অন্য জায়গায় সরে যায়। আচ্ছা, সোডিয়াম ক্লোরাইড। তাহলে বলেন এই হাইড্রোজেন যদি, এই হাইড্রোজেনটা যদি এই OH এর সাথে বিক্রিয়া করে তখন সে কি উৎপন্ন করবে? যেহেতু হাইড্রোজেন সরে পানি। যাচ্ছে, সে এই OH এর সাথে মিলে পানি উৎপন্ন করে। তাহলে বলেন তো এই হাইড্রোজেনটা এটা কি প্রতিস্থাপনীয় না? ইয়েস অর নো? এটা রিপ্লেস হচ্ছে না এই বিক্রিয়াতে? ইয়েস অর নো? বলেন তো। ইয়েস। ইয়েস, রিপ্লেস হচ্ছে। তো এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে যে হাইড্রোজেনটা সেটা প্রতিস্থাপনযোগ্য, সেটাকে প্রতিস্থাপন করা যায়। এবং এই বিক্রিয়াটাকে আমরা বলি প্রতিস্থাপন বিক্রিয়া। কি বিক্রিয়া বলেন? ছোটবেলায় পড়েছেন ক্লাস 8-এ, ক্লাস 8-এর বই খুলবেন দেখবেন প্রতিস্থাপন বিক্রিয়ার উদাহরণে এটা লেখা। আরো অনেক উদাহরণ দিব আমি, কোনো সমস্যা নাই। আচ্ছা, এবার দেখেন তো, মিথেনের জায়গায় CH4 এর জায়গায়, CH4 এর জায়গায় পৃথিবীর যা ইচ্ছা মানে সবচেয়ে শক্তিশালী কোন একটা যৌগকেও যদি রাখেন, এই CH4 থেকে একটা হাইড্রোজেনকে আলাদা করার ক্ষমতা কারো নাই। তাহলে বলেন এই হাইড্রোজেন কি রিপ্লেস করা যাবে এখান থেকে? বলেন তো।
হুম? যাবে না। যাবে না। সেজন্য হাইড্রোজেনকে যদি আপনি হাইড্রোজেনকে যদি আপনি বের করতে না পারেন, হাইড্রোজেনকে যদি আপনি বিয়োজিত করতে না পারেন, এই যৌগটা যদি হাইড্রোজেন আয়ন না দেয়, তাহলে ওকে কি আমি অ্যাসিড বলতে পারি? কারণ অ্যাসিড বলতে হইলে অবশ্যই তাকে কি দিতে হবে বলেন তো? হাইড্রোজেন আয়ন। হাইড্রোজেন আয়ন দিতে হবে। কোথায় দিবে? মসজিদে কি দিবে দিবে? না। সে যখন কোথাও বিয়োজিত হবে, মানে তার সাথে যখন অন্য কেউ বিক্রিয়া করবে, তখন তাকে হাইড্রোজেন আয়ন দিতে হবে। বাট CH4 কখনো হাইড্রোজেন আয়ন দেয় না, সেজন্য CH4 অ্যাসিড নয়। আপনাদের কাছে আমার কাউন্টার প্রশ্ন, যে ভাইয়া CH4 কেন হাইড্রোজেন আয়ন দেয় না? ওর সমস্যাটা কোথায়? প্রবলেমটা কোথায়? হুম? প্রবলেম কোথায়? প্রবলেমটা হচ্ছে CH4 এর গঠনে। কোথায় বলেন আমার সাথে সাথে? কোথায়? CH4 এর গঠনে, স্ট্রাকচারে। CH4 শুনলেই কত সুন্দর লাগে। মাঝখানে একটা কার্বন, এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন। কার্বনের যোজনী কত? কার্বনের যোজনী কত? 4। কার্বনের 4। যোজনী। কার্বনের যোজনী 4, তার মানে সে 4 জনকে ভালোবাসতে পারবে। কতজনকে ভালোবাসতে পারবে বলেন তো? যার যোজনী যত, সে তত বেশি জনকে ভালোবাসতে পারে। কার্বনের যোজনী 4, তাই কার্বন 4 জনকে ভালোবাসতে পারবে। কার্বনের তাই 4টা গার্লফ্রেন্ড দরকার। এই দেখেন সুন্দর 4টা গার্লফ্রেন্ড, সুন্দরী 4টা গার্লফ্রেন্ড আছে কিনা কার্বনের? ইয়েস অর নো? আছে কিনা বলেন তো? আছে। সেজন্য কার্বন একটা এদিকে CH4 মিথেন একটা শক্তিশালী স্ট্রাকচার নিয়ে থাকে সব সময়, একটা স্ট্রং স্ট্রাকচার নিয়ে থাকে। এবং এই হাইড্রোজেনের যোজনী কত কে বলতে পারবেন? এক ভাইয়া, এক। এক। হাইড্রোজেনের যোজনী এক। হাইড্রোজেনের যোজনী এক না হয়ে কি হবে? হাইড্রোজেনের হাইড্রোজেনের পুরো জীবনে শুধু একটাই পরমাণু আছে। এই জন্যই তো হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? এক। 1। কারণ ওর জীবনে একটাই পরমাণু আছে। যার যতগুলো পরমাণু তাকে তো আমরা পরমাণু বলতে আমরা বলি যে হচ্ছে যে তার প্রোটন সংখ্যা। হাইড্রোজেনের একটাই হচ্ছে আমার প্রোটন আছে বা ইলেকট্রন আছে। তো হাইড্রোজেনের একটা আছে, আর কার্বনের একটা। এই যে দুইজন দুইটা শেয়ার করলো, এই দুজন মিলে এদিকে একটা সমযোজী বন্ধন গঠন করে। সমযোজী, ইংরেজিতে যেটাকে বলা হয় কভুলেন্ট বন্ড। কভুলেন্ট বন্ড বানানটা দেখে নেবেন। এই যে এদিকে একটা কভুলেন্ট বন্ড, এদিকে একটা কভুলেন্ট বন্ড, এদিকে একটা কভুলেন্ট বন্ড। হাইড্রোজেন দিয়েছে একটা, কার্বন দিয়েছে একটা। এই হাইড্রোজেনও তার একটা পরমাণু, এই কার্বনও দিয়েছে একটা। এই এদিকেরও হাইড্রোজেন দিল একটা, কার্বন দিল একটা। এইভাবে তারা সুন্দর করে একটা শক্তিশালী সমযোজী বন্ধন তৈরি করে। তাই এখান থেকে হাইড্রোজেন পরমাণুকে সাধারণত রিপ্লেস করা যায় না। এই সমযোজী বন্ধন কাকে বলে, আয়নিক বন্ধন কাকে বলে, সন্নিবেশ সমযোজী বন্ধন কাকে বলে, সেটা আমরা রসায়ন টপিকটা যখন আমরা পড়বো তখন আমরা সেটা দেখব। কোনো সমস্যা নাই। এইভাবে যদি লিখতে পারেন ভাই, আপনি 5-এ 5 পাবেন না কেন আমাকে বলেন? সমস্যাটা হচ্ছে কি ভাই, সবাই পরীক্ষা হলে গদবাদা লেখা লিখে দিয়ে আসে। আচ্ছা ভাইয়া, হুম। প্রতিস্থাপন করা যাবে কোনগুলা, এগুলা কি করে বুঝবো? এগুলো বোঝার কোনো দরকার নাই আপনার। ওকে? এগুলো বোঝার কোনো দরকার জি। নাই। কারণ মানে আমি যতটুকু দেখাচ্ছি অতটুকু শুধু দেখবেন। তবে একটু টেকনিক্যালি বলা যায়, বলে দিই কেমনে বুঝবেন প্রতিস্থাপন করা যাবে কি যাবে না। সেটা হচ্ছে প্রতিস্থাপন করা যাবে আয়নিক বন্ধনের যৌগগুলো। কোনগুলো বলেন তো আমার সাথে সাথে? আয়নিক বন্ধন যেগুলো, সেগুলো প্রতিস্থাপন করা যাবে। সমযোজী বন্ধন যেগুলো নর্মালি, সেগুলো প্রতিস্থাপন করা যায় না। কিছু ক্ষেত্রে যায়, কিছু এক্সেপশনাল ক্ষেত্রে যায়, বাট নর্মালি প্রতিস্থাপন হয় বেশিরভাগ আয়নিক বন্ধনগুলো। বাট এগুলো আপনাদের লাগবে না, সো আপনার প্রেশার নিয়েন না। মানে আপনার এমন কোনো প্রশ্ন আসবে না যেটা দেখে আপনার আইডেন্টিফাই করতে হবে যে এখানে কি হচ্ছে, এরকম কিছুই লাগবে না। জৈব অ্যাসিড খনিজ অ্যাসিডের মধ্যে পার্থক্য কি এটা আচ্ছা একটু বলি। জৈব অ্যাসিড আর একটা হচ্ছে খনিজ অ্যাসিড। বলেন আপনারা যে আহ, জৈব অ্যাসিড কাকে বলে? সংজ্ঞা কি দিবেন? বলবেন যে ফলমূল এবং সবজিতে যে অ্যাসিড থাকে তাকে জৈব অ্যাসিড বলা হয়, অথবা জীব থেকে যে সকল অ্যাসিডের জন্ম তাকে জৈব অ্যাসিড বলা হয়।
আর খনিজ অ্যাসিড বলবেন যে প্রকৃতিতে প্রাপ্ত নানা রকম খনিজ থেকে, খনিজ খনিজ পদার্থ থেকে যে অ্যাসিড পাওয়া যায় তাকে খনিজ অ্যাসিড বলে। সংজ্ঞা গেল। সুন্দর করে লিখবেন, হ্যাঁ, পার্থক্যগুলো সবাই গদবাঁধা পার্থক্য লিখে। আপনি এইভাবে লিখবেন, আমি এইভাবে লিখতাম সংজ্ঞা, পরে এইভাবে সংজ্ঞা লিখতাম। পরে 2 নম্বরে যে ভোজ্য কিনা বা খাওয়া যায় কিনা। জৈব অ্যাসিড খাওয়া যায়, খনিজ অ্যাসিড খাওয়া যায় না। তারপর লিখবেন যে কোনটা মানবদেহের জন্য কিরকম, এটা মানবদেহের জন্য গুরুত্বপূর্ণ, এটা মানবদেহের জন্য গুরুত্বপূর্ণ না। তারপরে শেষে দিয়ে দিবেন আপনি উদাহরণ। উদাহরণে জৈব অ্যাসিডের কয়েকটা দিয়ে দিবেন, সাইট্রিক অ্যাসিড, তারপর হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, মিথানোয়িক অ্যাসিড, এগুলো দিয়ে দিবেন, ভিনেগার। আর খনিজ অ্যাসিড দিয়ে দিবেন সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এগুলা নাইট্রিক অ্যাসিড। তারপরে আমরা খাদ্যের সাথে, তারপরের প্রশ্নটা, আমরা খাদ্যের সাথে কোন কোন অ্যাসিড গ্রহণ করি এবং ওই অ্যাসিডের মধ্যে কি কি থাকে এরকম, বা খাদ্যের সাথে আমরা কিভাবে অ্যাসিড গ্রহণ করি, এগুলো আপনারা পারেন, এটা আমি পড়াবো না, বই থেকে দেখে নেবেন। এগুলো এইভাবে লিখবেন যে খাদ্যের সাথে আমরা নিম্নের অ্যাসিডগুলো নিয়ে থাকি। প্রথমে লিখবেন হচ্ছে সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড আমরা খাদ্যের সাথে নিয়ে থাকি। পরে কোন খাদ্যের সাথে সাইট্রিক অ্যাসিড পাই সেটা লিখবেন, যেমন হচ্ছে লিখলাম লেবু। তারপর 2 নম্বরে লিখবেন যে টার্টারিক অ্যাসিড। টার্টারিক টার্টারিক অ্যাসিড কিসে থাকে বলেন তো? তেঁতুলে। 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 তারপরে লিখবেন হচ্ছে আপনারা অক্সালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড কিসে থাকে? টমেটো। টমেটোতে ভাইয়া। টমেটো। তারপরে লিখবেন হচ্ছে আপনারা অ্যাসকর্বিক অ্যাসিড। অ্যাসকর্বিক অ্যাসিড কিসে থাকে? ভাইয়া আমলকি। 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 তারপরে লিখবেন হচ্ছে আপনারা এসিডিক অ্যাসিড। এসিডিক অ্যাসিড কিসে থাকে? ভিনেগার। ওকে। তারপরে লিখতে পারেন যে ট্যানিক অ্যাসিড। ট্যানিক অ্যাসিড কিসে থাকে? চায়ে। ভেরি গুড, আপনি মনে হয় অনেক চা খান তাই না, যে বললেন। হ্যাঁ। আচ্ছা, সবার আগে আপু বললো যে চায়ে, তার মানে আপু অনেক চা খায়। আচ্ছা, তারপরে লিখবেন হচ্ছে মেলিক অ্যাসিড। মেলিক অ্যাসিড কিসে থাকে? ভাই আপেল। আপেলে। আনারস। অ্যান অ্যাপল আ ডে। তারপরে বললেন কি বলেন? আনারস। পাইনাপল। আর আনারস না, আমি বলছি অ্যান অ্যাপল এ ডে। পরের লাইন কি? Keeps a doctor away. ভেরি গুড। ওকে, এবার আমরা দেখবো রাজঅম্ল বা আকুয়া রেজিয়া কাকে বলে। এই প্রশ্নটা দেখলে আমার খুব মজা লাগতো, যে প্রশ্নটা সুন্দর লাগে তাই না দেখতে। রাজঅম্ল অথবা আকুয়া রেজিয়া কাকে বলে এবং এটার ভাইয়া ব্যবহার কি। বিজ্ঞান দেখলেই আমার সুন্দর লাগে না। তাই আপনি কয়েকদিন পড়াশোনা করেন বিজ্ঞান, দেখবেন আপনার বিজ্ঞান ভাল লাগবে। বিজ্ঞান তো ফাটাফাটি সাবজেক্ট, যেখানে 50-এ প্রায় 40-45 পাওয়া যায়। হ্যাঁ, ম্যাথ আর বিজ্ঞানে আপনার একটু দরকার হলে লং টার্ম প্রিপারেশন নেন, ভালো করে পড়েন। একটা জুডিশিয়ারি দিবেন, একটা কাঁপাবেন। ঠিক আছে, ওই যে প্রত্যেকবার সার্কুলার দিলে 1 মাস 2 মাস পড়বেন, এই ধান্দা করে আসলে লাভ নাই। এরকম করলে রিটেনে প্রতিবার খারাপ করবেন, প্রিলি পাস করবেন, রিটেন পাস করবেন, ভাইবাও দিবেন, কিন্তু জাজ হবেন না। আমি 15তম দিছি ঠিক আছে, বাট আমার কিন্তু মাথার মধ্যে ছিল টার্গেট 16। বিং ভেরি অনেস্ট, আমি 15তমতে আমি বুঝতে পারতেছিলাম যে রিটেন পরীক্ষার হলে আমি বুঝতে পারতেছিলাম যে এত সুন্দর একটা পরীক্ষার হল আমি মিস করতে চাই না, আরো একবার আমি আসতে চাই। বাট 16তম যখন আমি দিচ্ছিলাম, তখন আমার ফিল হচ্ছিল না, আই এম গোয়িং টু মিস দিস এনভায়রনমেন্ট সুন। আমি হচ্ছে আর সৌভাগ্য আমার হবে না রিটেন দেওয়ার, বিকজ আমি খুব ভালো রিটেন দিচ্ছিলাম। সো দ্যাটস ইট। পজিটিভ ফিল করবেন। আর কখনো পরিবারের প্রেসারে, আপনার আত্মীয় স্বজনের প্রেসারে নিজে তাড়াহুড়া করে ডিসিশন নেবেন না। আপনার লাইফ, আপনার গোল, আপনার সব, বোঝেন নাই? আপনার লাইফে 1 বছর পিছিয়ে গেছেন, কোনো ব্যাপার না, এটা আপনার জন্য আপনি পিছাইছেন। ওই যে অমুককে খুশি করার জন্য এখন একটা ব্যাংকে চাকরি নিতে হবে, অমুককে খুশি করার জন্য এখন লাইক কিছু একটা দ্রুত করতে হবে, অমুকে তো হচ্ছে দেশের বাইরে চলে গেল, এইসব চিন্তা ভাবনা করবেন না। ওয়ান্স ইউ হ্যাভ ডিসাইডেড টু ক্র্যাক জুডিশিয়ারি, আপনার জুডিশিয়ারি ক্র্যাক করে দেন, উঠে অন্য কিছু করবেন। রাজঅম্ল কাকে বলে? আকুয়া রিজিয়া। আকুয়া রিজিয়া রাজঅম্ল। রাজঅম্ল। রাজহাঁস কাকে বলে বলেন তো? রাজহাঁস। হাঁসের রাজা। হাঁসের রাজা। রাজপথ কাকে বলে? পথের পথের রাজা পথের রাজা। রাজকুমার। পথের রাজা। তাহলে রাজঅম্ল কাকে বলবে? অম্লের রাজা। ভেরি গুড, অম্লের রাজা। এই রাজঅম্ল বলতে আমরা অম্লের রাজাকে বোঝাই। মানে অম্ল তো পৃথিবীতে হাজার প্রকার অম্ল আছে, বাট এই অম্লের মধ্যে মানে অ্যাসিডের মধ্যে যে অ্যাসিডটা সবচেয়ে বেশি
আপনার রাজকীয়, সেটাকে বলা হয় রাজম্ল। এখন রাজকীয় অম্ল তো আর রাস্তাঘাটে পাওয়া যাবে না, সেটাকে তো একটু কষ্ট করে বানাতে হবে। সেটা বানানোর জন্য আপনারা যেটা করবেন, মানে নাইট্রিক অ্যাসিড নেবেন প্রথমে। প্রথমে আপনারা নাইট্রিক অ্যাসিড নেবেন, HNO3 নাইট্রিক অ্যাসিড। এখানে 3 কেন, এখানে 1 কেন, এখানে 1 কেন, এগুলো আমি পড়াবো, কোনো সমস্যা নাই। এত ভেঙে কেউ রসায়ন আপনাদেরকে পড়াবে না, বাট আমি পড়াবো। ওই যে ভাই বলে দিছে HNO3, তাই লিখতে হবে HNO3। কার্বন ডাই অক্সাইডে কেন 2 হয়, কেন এটা কার্বন ডাই অক্সাইড না, হ্যাঁ এই জিনিসগুলো আমি পানির মতো ক্লিয়ার করে দিব, বেসিক জিনিসগুলো, টেনশন নাই। তো HNO3 আপনারা নেবেন, নাইট্রিক অ্যাসিড নেবেন প্রথমে 1 মোল। তারপরে নেবেন হচ্ছে 3 মোল নেবেন হচ্ছে আপনারা হাইড্রোক্লোরিক অ্যাসিড। দুইটা অ্যাসিড দেখেন, দুইটাই কিন্তু খুব শক্তিশালী অ্যাসিড। এই দুইটা অ্যাসিড যদি একসাথে করেন তখন যেটা হবে সেটার নাম কি বলেন তো? রাজমলা। রাজঅম্ল। এটা এমসিকিউতেও আসতে পারে। রাজঅম্লে কয় মোল নাইট্রিক অ্যাসিড থাকে? নাইট্রিক অ্যাসিড কয় মোল থাকে? 1 মোল। আর কয় মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে? 3 মোল। 3 মোল। এই মোল জিনিসটা কি? মোল হচ্ছে পরিমাপের একক। কিসের একক বলেন তো? পরিমাপের একক। কিসের পরিমাপের একক বলেন তো? এই যে যৌগগুলো আর কি, অ্যাসিড বা ক্ষারক বা যে কোনো পদার্থ, রসায়নের যে কোনো পদার্থ পরিমাপের একক কি বলেন তো? মোল। যেমন কোনো সংখ্যার আগে যদি 5 থাকে, যেমন 5, তাহলে এটা মানে কি হবে, কে বলতে পারবেন এটা মানে কি? 5 মোল কার্বন ডাইঅক্সাইড। যদি এরকম থাকে 3H2O, এটার মানে কি? 3 মোল 3 মোল পানি। পানি। ভেরি গুড। রাজম্ল পড়ে ফেললাম। তারপরের প্রশ্ন, ক্ষারক ও ক্ষার কাকে বলে? ক্ষারক ও ক্ষার। এখানে 3 মোল গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড, মানে গাঢ় শব্দটাকে কি বোঝাইলো? ভেরি গুড, হ্যাঁ গাঢ় শব্দটা দাগায় রাখেন। 3 মোল গাঢ়, সবগুলাই গাঢ়। আচ্ছা, হাইড্রোক্লোরিক অ্যাসিডও গাঢ়, নাইট্রিক অ্যাসিডও গাঢ়, সব গাঢ় নিতে হবে, না হয় আপনার হচ্ছে রাজম্লটা তৈরি হবে না। এবং রাজম্লের ব্যবহার কি? যেহেতু অম্লটার নামই রাজম্ল, তার মানে এটা রাজকীয় কাজে ব্যবহার করা হয়। সেটা হচ্ছে যে আপনি অভিজাত, অভিজাত কিছু ধাতু আছে না, যেমন স্বর্ণ, প্লাটিনাম, আছে কিনা বলেন তো? জি ভাইয়া। এগুলো হচ্ছে আপনি দ্রবীভূত করার জন্য আপনি রাজঅম্ল ব্যবহার করবেন। তার মানে এটা স্বর্ণকারের দোকানে ব্যবহার করা হয়। কোথায় ব্যবহার করা হয় বলেন? স্বর্ণকারের দোকানে। স্বর্ণকারের দোকানে। এবার আমরা দেখব ক্ষারক কাকে বলে। তো প্রথম কথা, আমরা বলবো ক্ষারক হচ্ছে এক ধরনের যৌগ। এটা তো স্বাভাবিক ব্যাপার, ক্ষারক এক ধরনের যৌগ, এটা লিখে দিলেও আপনি 5-এ 1 নম্বর পেয়ে যাবেন। এটাই বিজ্ঞানের মজা, লিখলেই নম্বর ভাই রে ভাই, লিখলেই নম্বর। ক্ষারক কাকে বলে এটা পরীক্ষায় আসে, ম্যাম লিখে দিয়েছেন ক্ষারক এক প্রকার যৌগ, স্যার খুশিতে 1 নম্বর দিয়ে দিবে, শেষ। তারপরে এবার আরেকটু লিখবেন যে ক্ষারক হচ্ছে এমন এক প্রকার যৌগ যেখানে হচ্ছে আপনার আহ অক্সাইড অথবা হাইড্রোক্সিল থাকে। এটাকে বলা হয় অক্সাইড আর এটাকে বলা হয় হাইড্রোক্সিল। তার মানে ক্ষারকের মধ্যে হয় কি থাকবে বলেন তো? অক্সাইড থাকবে, আর না হয় হাইড্রোক্সিল থাকবে। হয় অক্সাইড থাকবে আর না হয় কি থাকবে বলেন তো? বলেন। হাইড্রোক্সিল হাইড্রোক্সিল। থাকবে। হাইড্রোক্সি। হয় অক্সাইড থাকবে না হয় হাইড্রোক্সিল থাকবে। আর অ্যাসিডের মধ্যে কি ছিল মনে আছে? অ্যাসিডের মধ্যে হ্যাঁ, হাইড্রো- শুধু হাইড্রোজেন আয়ন ছিল। আর ক্ষারক কেমনে চিনবো? ক্ষারকে কি থাকবে, হয় অক্সাইড থাকবে আর না হয় আল্লাহ হাইড্রোক্সাইড থাকবে, দুইটার একটা থাকবে, রাইট। এইটা যদি লিখতে পারেন তাহলে আপনি 2 পেয়ে গেছেন, 5-এর মধ্যে 2। ওকে। তারপরে বলবেন যে এই ক্ষারক সে অম্লের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে বলেন তো? লবণ বলেন। ও পানি। লবণ ও পানি উৎপন্ন করে। এটা যদি লিখেন তাহলে যে আপনি 3 নম্বর পেয়ে গেছেন। এখন দেখছেন আস্তে আস্তে নম্বর বাড়তেছে আপনার, 3 নম্বর পেয়ে গেছেন। ওকে। এবার যদি একটা উদাহরণ দিয়ে দিই, যেমন হচ্ছে CaO, ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড। তারপরে বললাম যে KOH, পটাশিয়াম হাইড্রোক্সাইড। তারপরে বললাম CaOH2, যে কোনো একটা বলে দিলেই হবে বা দুইটা, বা MgOH2। ওকে। বা বলতে পারি যে হচ্ছে NaOH। এগুলো সব ক্ষারক। ওকে। তো এটা যদি বলেন তাহলে 5-এ কত পাবেন বলেন তো?
4 অথবা 5 দিয়ে দিবে। ক্ষারকের সংজ্ঞা হয়ে গেল। এখন আমি জানি আপনাদের মধ্যে যারা বেসিক একটু দুর্বল তারা এই যে ভাই এখানে টু কেন লিখলাম, এখানে তো আমি টু লিখলাম না, এখানে টু লিখলাম না, ও এইচ এর সাথে ওপরে টু লিখলাম, এই জিনিসগুলো আমি আপনাদের বোঝাবো, ঠিক আছে? টেনশন নাই, রসায়নের বেসিক ক্লাসে আমি বোঝাবো কেন এক লিখি, কেন দুই লিখি, কেন ব্র্যাকেট দেই, এই জিনিসগুলো আমি বোঝাবো। বাট আপাতত আমার সাথে থাকেন। শেষ। ক্ষারক আর ক্ষারকের বৈশিষ্ট্যতেও এগুলো লিখবেন যে ক্ষারক হচ্ছে আহ, আচ্ছা, অ্যাসিড নীল লিটমাসকে কি করে বলেন তো? লাল। অ্যাসিড লাল করে। লাল করে। আর বলেন তো যে ক্ষার লাল লিটমাসকে তাহলে কি করবে? নীল নীল। করে। নীল করবে। ভেরি গুড। আচ্ছা, এটাও আর একটা বৈশিষ্ট্য যদি লিখতে পারেন তাহলে কিন্তু 5-এ 5 পেয়ে যাবেন। এইভাবে আমাদেরকে একটু একটু ইনফরমেশন যোগ করে পরীক্ষার হলে একটু বেশি নম্বর পেতে হবে। ওই যে ইয়া লিখে লাভ নাই, হ্যাঁ। দুনিয়ার যত প্যারাগ্রাফ, অনেকে বিজ্ঞান খাতা লিখে, বিজ্ঞান খাতার মধ্যে মনে হয় যে ও একটি বটগাছের আত্মজীবনী আসছে পরীক্ষায়, এগুলো লিখে বসে আছে। এরকম লিখা যাবে না। বিজ্ঞান খাতা হবে ফক ফক ফকা, একদম ক্লিয়ার কাট। প্রত্যেকটা প্রশ্নের উত্তর হবে ম্যাক্সিমাম 1 পেজ অথবা হাফ পেজ, এবং নাম্বার উঠবে 5-এ 5, এরকম স্টাইলে লিখতে হবে বিজ্ঞান। বিজ্ঞান আপনি যত ভালো পারবেন, আপনি ম্যাথে তত বেশি সময় দিতে পারবেন, কারণ বিজ্ঞান ঝটপট লিখে ফেলছেন পুরা। যেমন আমার টার্গেট ছিল 3 ঘন্টা পরীক্ষা, না বলেন তো আমাদের 100 নম্বরের কয় ঘন্টা পরীক্ষা? হুম, 3 ঘন্টা। 3 ঘন্টা। আমার টার্গেট ছিল সায়েন্স দিব আমি 1 আওয়ার, 1 ঘন্টায়, আর ম্যাথ দিব হচ্ছে আমি 2 ঘন্টা। আমার টার্গেট ছিল এটা। ম্যাথ আমি 2 ঘন্টা, কারণ ম্যাথে একটু টাইম বাই বেশি দেওয়া লাগবে। তো সায়েন্স 1 ঘন্টায় অ্যান্সার করতে হলে আপনাকে ওই পরিমাণ ক্যালিবারি থাকতে হবে ভাই। ঠিক আছে, পটাপট লিখতে হবে, পটাপট লিখতে হবে। কোশ্চেন পাইছেন মানে পটাপট লিখে ফেলবেন একদম। ওই যে বসে বসে চিন্তা করবেন বানাবেন, সুযোগই নাই। ঠাড়া মুখস্থ একবারে। না, মুখস্থ করা যাবে না। আচ্ছা হ্যাঁ, মুখস্থ বলতে পজিটিভ সেন্সে যদি বলি যে প্র্যাকটিস করতে করতে আপনার নলেজে থাকবে। বাট আমি এমন এক ধরনের পড়াশোনায় বিশ্বাসী, যেই পড়াশোনা করলে আমার হচ্ছে একটা সামগ্রিক নলেজ ক্রিয়েট হবে, আমার মধ্যে একটা সেডিমেন্ট জমবে, ওই সেডিমেন্ট দিয়েই আমি ভালো নম্বর পাবো। কারণ আমি কখনো না পাটাপাট মুখস্থ করতে পারতাম না। আমি আমি হচ্ছে বেজ ক্রিয়েট করতাম আস্তে 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 আস্তে, এরকম। লার্নিং প্রসেস এক একজনের এক এক রকম। ওকে। ভাইয়া এই বয়সে এসে ওরকম মুখস্থ হয়ও না। না না না, মুখস্থ হয়ও না, হ্যাঁ রাইট, এই বয়সে এসে এরকম মুখস্থ হয় না। আচ্ছা, এবার আমরা আরো একটা দেখি। সেটা হচ্ছে সকল ক্ষারই ক্ষারক। সকল ক্ষারই ক্ষারক। আমি আবার যারা বার কাউন্সিল পরীক্ষা দিবে তাদেরকে ক্লাস করতে মানা করে দিচ্ছি, তাই অনেকে ক্লাস করতেছে না। কিন্তু হ্যাঁ, ভালো বলছেন এটা। সকল, আপনাদের মধ্যে কেউ আছেন নাকি বার কাউন্সিলের পোলাপান এখন বসে আছেন আমার সাথে? না ভাইয়া। জি সাবধান। ভাই, রিটার্ন। ও রিটেন হইলে ঠিক আছে, রিটেন হইলে আপনি রিল্যাক্সলি ক্লাস করেন, বাট প্রিলি থাকলে এখনই বের হয়ে যান। সকল ক্ষারই ক্ষারক, কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়। কারণ আপনি রাগিব ভাইরে পাবেন, টেনশন নাই, রাগিব ভাই আপনার সাথে থাকবে। আপনি এখন নিজেকে টাইম দেন। সকল ক্ষারই ক্ষারক, কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়। আমরা একটু আগে কার সংজ্ঞা দেখেছিলাম, ক্ষারকের নাকি ক্ষারের? কার সংজ্ঞা বলেন তো? রকেট। আরো ক্ষারকের। ভেরি গুড। ওকে। ক্ষারকের সংজ্ঞার মধ্যে আমরা এই যে অনেকগুলো যৌগ দেখেছিলাম, তাই না? এগুলো সব ক্ষারক, সব এগুলো আমাদের ক্ষারক। ওকে। এখন এই যে যৌগগুলো আছে এগুলো সবই ক্ষারক, কিন্তু এগুলোর মধ্যেও কিছু স্পেশাল আল্লাহর বান্দা আছে, স্পেশাল বান্দা আল্লাহর এগুলোর মধ্যে। ওকে। যেগুলো পানিতে দ্রবীভূত হয়, কি কি হয় বলেন তো? পানিতে দ্রবীভূত হয়। ওকে। তো ক্ষারকের মধ্যে যেগুলো পানিতে দ্রবীভূত হয় সেগুলাকে আমরা বলি ক্ষার। কি বলি সেগুলাকে? ক্ষার। আর তার মানে বলেন যে এগুলো তো সব ক্ষারক, ঠিক আছে। ধরেন এই যে এরকম একটা গোল বৃত্ত আঁকলাম, যেমন হচ্ছে লিখলাম যে NaOH
তারপরে লিখলাম যে ধরেন CaOH2, তারপর লিখলাম যে NH4OH, তারপর লিখলাম যে AlOH3। এগুলো সবই ক্ষারক। এগুলা কি সব বলেন তো আমার সাথে সাথে, এগুলা কি খারক। ক্ষারক? কারণ এগুলোর ভিতরে হয় অক্সিজেন আছে আর না হয় কি আছে, হাইড্রোক্সিল আছে। কিন্তু এই যে চারটা সবগুলোই আবার কি না, পানিতে দ্রবীভূত হবে না। সেগুলো ক্ষার না সবগুলা। এর মধ্যে এই যে এই তিনটা হচ্ছে পানিতে দ্রবীভূত হয়। পানিতে কি হয়? দ্রবীভূত হয়। আর যেহেতু পানিতে দ্রবীভূত হয়, তাহলে এই তিনটাকে আমি কি বলবো? ক্ষার। ক্ষার বলবো। কিন্তু এই যে এই বাবুটা, 4 নম্বরটা, এটা ক্ষারক ঠিক আছে, কিন্তু এটা কি না, ক্ষার না, ক্ষার। ক্ষার না। কারণ এটা কি হয় না, পানিতে পানিতে দ্রবীভূত হয়। দ্রবীভূত হয় না। এটা যদিও ক্ষারক, কিন্তু এটা ক্ষার না। তাহলে এবার পারবেন বুঝাইয়া বলতে যে কেন সকল ক্ষারই ক্ষারক, কিন্তু সকল ক্ষারক কেন ক্ষার না? পারবেন কিনা? যারা না বুঝছেন তারা রেকর্ড দেখে আবার বুঝে নেবেন। তার মানে যে সকল ক্ষারক পানিতে দ্রবীভূত হয়, সে সকল ক্ষারককে আমরা বলি ক্ষার। তার মানে পৃথিবীর সকল ক্ষারক পানিতে দ্রবীভূত হয় না, তাই সকল ক্ষারককে আমরা ক্ষার বলতে পারি না। ক্ষার হতে হলে তাকে অবশ্যই পানিতে দ্রবীভূত হতে হবে। মিল্ক অফ লাইম বলতে কি বুঝো? এটা পরীক্ষায় আসছে অনেক সময়। পরের প্রশ্ন এটা, মিল্ক অফ লাইম। এটা হচ্ছে পানি এবং ক্যালসিয়াম হাইড্রোক্সিল আয়ন, এই দুটো যদি যুক্ত করেন তখন যে যৌগটা তৈরি হয় সেই যৌগটার নাম কি বলেন তো? মিল্ক অফ লাইম। পানি আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এই হাইড্রোক্সিল আয়ন দেখে বলেন এটা কি ক্ষারক নাকি অম্ল? বলেন তো, ক্ষারক ক্ষারক, নাকি অম্ল? ক্ষারক। 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 এবং এই যৌগটা আপনার হচ্ছে পোকামাকড় দমনে ব্যবহার করা হয়, এই মিল্ক অফ লাইম। পোকামাকড় দমনে যদি প্রশ্ন আসে এবার পরীক্ষায় যে পোকামাকড় দমনে কোন যৌগ ব্যবহার করা হয়, উত্তর কি হবে? মিল্ক অফ লাইম। মিল্ক অফ লাইম। ওকে, তারপরের একটা প্রশ্ন আছে যে নির্দেশক কাকে বলে? আজকে আপনাদের বেশি পড়াবো না, এখনই ছেড়ে দিব। নির্দেশক, নির্দেশক ইংরেজিতে যেটাকে বলা হয় ইন্ডিকেটর। ইন্ডিকেটর রসায়নে ছিল এই টপিকটা, নির্দেশক কাকে বলে। আচ্ছা, এই নির্দেশক কাকে বলে এটা আমি এই ক্লাসে পড়াবো না, এটা পিএইচ এর ক্লাসে পড়াবো আমি। কারণ পিএইচ এর সাথে নির্দেশকের সম্পর্ক আছে। নির্দেশক আমি পিএইচ এর ক্লাসে পড়াবো। আপনারা যেটা পড়বেন, আমি আজকে সায়েন্স আওয়ার বইটা পড়িয়েছি। সায়েন্স আওয়ার বইটা সবাই যাদের কাছে নাই তারা কিনে ফেলবেন। আমি আবার রিড সায়েন্স, দেখেন ভাই, আমি এই কয়েকটা সাবজেক্ট নিয়েই ডিল করি আপনাদের সাথে, বিজ্ঞানের, ম্যাথের, এই 2-3টা সাবজেক্ট। তা আমি এই দুই দুই তিনটা সাবজেক্টের জন্য একটু স্পেশালি যদি গাইডলাইন করতে চাই, আমাকে একটার বেশি বই সাজেস্ট আসলে করতেই হয়। আপনারা আমাকে আবার বকা টকা দিয়েন না যে ভাই খালি বইয়ের নাম বলে। বিজ্ঞানের লিখিতর জন্য আমি শুধু 2টা বইয়ের নাম সবসময় বলি, আর কোনো বই লাগবে না লিখিতর জন্য। একটা হচ্ছে সায়েন্স আওয়ার, কি বলেন তো? সায়েন্স আওয়ার। আর একটা হচ্ছে ককটেল। তবে যদি কেউ এই দুটার বাইরেও কোনো বই পড়তে চান, সেক্ষেত্রে হচ্ছে ওরাকল। আমি যদি আমার সত্যি কথা বলি, আমি বই পড়ছি ভাই, মিথ্যা কথা বলে লাভ নাই। বই রাখছি কারণ আমার কাছে মনে হয়েছে যে বেশিরভাগ প্রশ্নই কমন প্রশ্ন, সো নতুন প্রশ্ন 1-2টা থাকে, ওইটা দেখে ফেললেই হয়। এখানে বিষয়টা এমন না যে একটা বই পড়ে আবার আরেকটা নতুন করে পুরোটা আবার পড়বো। নট লাইক দ্যাট। এই সায়েন্স আওয়ার বইটার মধ্যে একটা মজার জিনিস আছে, টপিক ওয়াইজ ভাগ করে দেওয়া, টপিক ওয়াইজ আর কি। যেমন আজকে আমরা কোন টপিক শেষ করছি, যাদের কাছে বইটা আছে বলেন তো? বই আছে কার কাছে বলেন? টপিক 1। টপিক 1 শেষ করছি। আর টপিক 2 আমি পড়াবো না, এটা আপনারা পড়বেন, কারণ টপিক 2টা সহজ। দৈনন্দিন জীবনে এই অম্লক্ষারের ইয়া আর কি, এটা আপনারা পড়বেন। আমি আবার পড়াবো টপিক 3। টপিক 3 এটা আমি পড়াবো, টপিক 3। আর টপিক 4, এই দুটো আমি পড়াবো, টপিক 3 টপিক 4। তাহলে আমাদের একদম সুন্দর করে অম্লক্ষারকটা শেষ হয়ে যাবে। রিটেনের ক্লাস আবার একটা টপিক একটা ক্লাসই শেষ করা যায় না, একটু সময় নিয়ে পড়তে হয়। ঠিক আছে? আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ
যারা আমার সাথে আছেন আমি আপনাদের নামগুলো একটু দেখি, যারা আমার সাথে আছেন। আচ্ছা, মাশাল্লাহ, বাহ, অল ফিউচার জাজেস হিয়ার। অবশ্য নামগুলা পরিচিত সবারই, বিকজ যারা রেগুলার ক্লাস করে তারা সবসময় রেগুলার ক্লাস করে, যারা করে না তারা করেই না। অনেকে আবার রেকর্ড শোনে যদিও, বাট আপনাদের সবাইকে আমি চিনি, মাশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হচ্ছে ক্লাস রেকর্ডটা এখনই আমি আপলোড দিয়ে দিব, যাতে বাকিরা শুনতে পারে। আল্লাহ হাফেজ।